পারছি না। গ্রিনউইচ, ইংল্যান্ড, 1516। রানীর কান্না আর আর্ত চিৎকার সেই মুহূর্তে প্রতিধ্বনিত হচ্ছিল প্রাসাদের প্রসব কক্ষে। তৎক্ষণাৎ একজন পরিচারিকা গরম ফুটন্ত জল নিয়ে কক্ষে প্রবেশ করল। রাজধাত্রী এসে গেছেন, তার সঙ্গে আছে 5 জন নির্বাচিত সেবিকা। কিন্তু রাজার আদেশ যতক্ষণ না আসছে ততক্ষণ সন্তান প্রসবের কাজ শুরু করার অধিকার তাদের নেই। রানীর সর্বাঙ্গ কাঁপছে, যন্ত্রণায় চোখ উল্টে যাচ্ছে। ধাত্রী বুঝতে পারছেন আর দেরি করা চলবে না। ঠিক তখনই বাইরে থেকে শোনা গেল প্রহরীর গর্জন। রাজা মশাই কক্ষে প্রবেশ করছেন। প্রসব কক্ষে থাকা প্রত্যেকে মাথা নিচু করে দাঁড়ালো। ধীরে ধীরে কক্ষের মধ্যে প্রবেশ করলেন রাজা মশাই। রানী চোখ তুলে তাকালেন, হাত বাড়িয়ে দিলেন স্বামীর দিকে। রাজা কাছে এসে রানীর হাত ধরে বললেন, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। কিন্তু কিন্তু হীরা এত দেরি করছে কেন? তোমার হস্তরেখা বিচার করার পরেই রাত 3টের পরের সময়টা নির্ধারণ করা হয়েছে। সেই সময় তুমি যে সন্তান প্রসব করবে সেই সন্তান ইংল্যান্ডের ইতিহাসে অমরত্ব লাভ করবে। চিন্তা করতে পারছো? আমাদের পুত্র ইতিহাসের পাতায় অমর হয়ে থেকে যাবে। পুত্র? অবশ্যই, না হলে এই সিংহাসন কে সামলাবে? তোমার হাতের রেখা বলছে আমাদের সন্তান হবে তেজি, দাম্ভিক, সাহসী। তার সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না। বলো তো, এর একটা গুণ কি কোনো মেয়ে মানুষের চরিত্রের জন্য খাটে? আমি নিশ্চিত আমাদের পুত্রই হবে। দূরের ঘড়িতে 3 বার ঘণ্টা বাজল। ধাত্রীকে চোখের ইশারায় নির্দেশ দিয়ে রাজা পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালেন। রানীর আর্তনাদ ক্রমশ তীব্র হতে লাগল। রাজার মনেও দেখা দিল দুশ্চিন্তা। কিছুক্ষণ পর প্রসব কক্ষে শোনা গেল সদ্যজাত শিশুর কান্না। রাজার চোখ আনন্দে জ্বলজ্বল করতে লাগল। পুত্রকে দেখার জন্য তিনি পর্দার আড়াল থেকেই উদ্গ্রীব হয়ে বললেন, এই কে আছো? আমার পুত্রকে নিয়ে এসো, আগে আমার কোলে দাও ওকে। একজন পরিচারিকা শিশুটিকে সাদা কাপড়ে মুড়ে রাজার সামনে নিয়ে এলো। কই দেখি দেখি আমার প্রিন্সকে। রাজা শিশুটিকে কোলে নিলেন, আর মুহূর্তেই তার মুখের ভাব ফ্যাকাশে হয়ে গেল। মুখ থেকে আনন্দের ভাবটা মুছে গিয়ে তার চোয়ালটা কঠিন হয়ে গেল। চোখে নেমে এলো এক রাশ হতাশা। রাজা ক্ষুব্ধভাবে শিশুটিকে রানীর পাশে রেখে দিলেন। তারপর বজ্র কঠিন কণ্ঠে বললেন, এ কি করলে তুমি? এটা তো মেয়ে। রানী ঘোরের মধ্যেই ছোট্ট শিশুটির মাথায় হাত রাখলেন। আমার মেয়ে, ও আমার মেরি। কক্ষের বাইরে যেতে যেতে আর চোখে শিশুটির দিকে তাকিয়ে রাজা তাচ্ছিল্যের সুরে বললেন, মেরি, ব্লাডি মেরি। চিজউইক, ইংল্যান্ড, 2025। Bloody Mary, I stole your baby. Bloody Mary, I stole your baby. Bloody Mary, I stole your baby. ধুর, না না না, হচ্ছে না। অধৈর্য হয়ে বলে উঠল ক্লারা। রোজ হিল অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নম্বর 3C-তে থাকে ক্লারা ইভান্স, যে একজন পেশাদার ভয়েস আর্টিস্ট ও ইউটিউব স্টোরি টেলার। প্রায় 4 ঘন্টা ধরে নিজের হোম স্টুডিওর চেয়ারে বসে রেকর্ডিং করে চলেছে সে। তবুও কাজটা শেষ জায়গায় এসে বারবার আটকে যাচ্ছে। আজই পিটারকে এই ফাইলটা পাঠাতে হবে। সুতরাং আজ যে করেই হোক রেকর্ডিং শেষ করতেই হবে ক্লারাকে। ঘড়ির কাঁটা বলছে রাত 2:45। বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়ছে। এমন সময় ক্লারার ফোন গো গো শব্দ করে কেঁপে উঠল। হ্যাঁ পিটার, বলো। কি খবর? এখনো ফাইলটা পাঠালে না যে? ধুর, এখনো হয়নি। সে কি, তোমার তো এত সময় লাগে না? প্রায় সপ্তাহ হয়ে গেছে,
কিন্তু ওই লাস্ট লাইনটা কিছুতেই যেন হচ্ছে না। লাস্ট লাইন মানে সেই ব্লাডি মেরি আই স্টোল ইওর বেবি ডায়লগটা? হ্যাঁ, সেটাই। আহা ক্লারা, তুমি তো ব্লাডি মেরির গল্পটা সম্পূর্ণ বলেই ফেলেছো, তারপরে এই অতিরিক্ত সংলাপটার কি দরকার? পিটার, আমি চাইছি শ্রোতারা মনে মনে দৃশ্যটাকে অনুভব করুক। ব্লাডি মেরি নিয়ে রিসার্চ করার সময় আমি জানতে পেরেছি রাত 3টের সময় আয়নার সামনে দাঁড়িয়ে মোমবাতি হাতে নিয়ে ওই লাইনটা বার্তিনেক বললেই ব্লাডি মেরি স্বয়ং এসে দেখা দেয়। তাই আমি চাইছি এই ব্লাডি মেরির গল্প শোনানোর সঙ্গে সঙ্গে এই পার্টটা একদম রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করতে। তাহলে মানুষ আমাদের সঙ্গে রিলেট করতে পারবে আর চ্যানেলের রিচটাও বাড়বে। যত সব আজগুবি কথা। সে তো জানি, কিন্তু এটা ছাড়া এপিসোডটা জমবে না। তুমি একটা কাজ করো, ঘরের আলো নিভিয়ে দাও, তারপর মাইকের সামনে একটা আয়না রেখে তার সামনে একটা মোমবাতি জ্বালাও, তারপর ওই লাইনটা বলো। ঠিক যেমন অ্যাম্বিয়েন্সে ব্লাডি মেরিকে ডাকা হয় একদম সেই অ্যাম্বিয়েন্সে কাজটা করো, দেখবে ফিলটা আপনা থেকেই চলে আসবে। এক্স্যাক্টলি, এটাতে কাজ হবে মনে হচ্ছে। তাহলে আমি এখন ফোনটা রাখছি। আর ক্লারা, হ্যাঁ বলো। রাত 3টে কিন্তু বাজতে চলেছে। সত্যি যদি ব্লাডি মেরি তোমার ডাকে সাড়া দেয় তখন কিন্তু আমায় ফোন করে কোনো লাভ হবে না, এই বলে দিলাম। ক্লারা হেসে উঠল। কলটা কেটে ক্লারা উঠে গিয়ে ঘরের এক কোণে রাখা মাঝারি সাইজের একটা আয়না নিজের রেকর্ডিং টেবিলের উপর রাখল। ড্রয়ার থেকে একটা মোমবাতি বার করে আয়নার সামনে জ্বালিয়ে দিল। তারপর ঘরের সব আলো নিভিয়ে চেয়ারে বসে স্টুডিওর মাইক্রোফোনটা অন করল। হাতে তুলে নিল সেই জ্বলন্ত মোমবাতি। দৃষ্টি সোজা আয়নার দিকে। ঘড়ির কাঁটা তখন 3টে ছুঁয়েছে। মোমবাতির হলুদ শিখার কাঁপুনি ক্লারার মুখে এক অপার্থিব আভা ছড়িয়ে দিয়েছে। সে গভীর একটা নিঃশ্বাস নিয়ে ভারী গলায় উচ্চারণ করল, Bloody Mary, I stole your baby. Bloody Mary, I stole your baby. Bloody Mary, I stole your baby. ক্লারা থামল। ওর মুখে দেখা দিল উজ্জ্বল হাসি। ঠিক যেমনটা চেয়েছিল কাজটা ঠিক তেমনই হয়েছে। নিজেই নিজের কাজে তৃপ্ত হয়ে ক্লারা মুচকি হেসে রেকর্ডিং বন্ধ করে দিল। বাবা, ফাইনালি হলো। এবারে লাইটটা জ্বালাতে হবে, তার আগে মোমবাতিটা নিভিয়ে। থেমে গেল ক্লারা। ওর দৃষ্টি আয়নার দিকে নিবদ্ধ। আয়নায় নিজের প্রতিবিম্বটাকে যেন একটু অন্যরকম লাগলো ক্লারার। কি মনে হতে ও নিজের ডান হাতটা তুলে নিজের মাথায় রাখল। সঙ্গে সঙ্গে ওর বুকটা কেঁপে উঠল। আয়নায় ওর প্রতিবিম্ব একটুও নড়ল না। মোমবাতি ধরে সে ক্লারার দিকে তাকিয়ে আছে। তার লাল রঙের ঠোঁটের কোণে লেগে আছে বাঁকা হাসি। বদ্ধ ঘরের মধ্যে হঠাৎ দমকা হিমেল বাতাস বয়ে গেল। সেই বাতাস ক্লারার কানে কানে বলে গেল, ক্লারা চমকে পাশে তাকালো। না, সেখানে তো কেউ নেই। তাহলে সে কণ্ঠস্বর কার ছিল? ও আবার আয়নার দিকে তাকাতেই পুনরায় চমকে উঠল। আয়নায় ওর প্রতিবিম্ব এখন ওকে দেখে আর স্বল্প হাসছে না, বরং তার হাসি এখন বেশ অনেকটাই বেড়েছে। সাদা চকচকে দাঁত বের করে এসে তাকিয়ে আছে ক্লারার দিকে। ক্লারার শরীর ভয়ে জমে গেছে, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘর জুড়ে নিঃশব্দতা এতটাই ঘন হয়ে এসেছে যে ক্লারা নিজের শ্বাস প্রশ্বাস ও বুকের ভিতরের যন্ত্রের ধুকপুকানির শব্দ পর্যন্ত স্পষ্ট শুনতে পাচ্ছে। তখনই হঠাৎ পিছন থেকে কেউ নিজের হিমশীতল হাত ওর কাঁধের উপর রাখলো। ঝট করে পিছন ফিরে তাকালো ক্লারা।
কিন্তু কেউ নেই সেখানে। অথচ ওর কাঁধের উপরে শীতল স্পর্শের অনুভূতিটা এখনো স্পষ্ট অনুভব করা যাচ্ছে। ক্লারা আবার নিজের দৃষ্টি ফিরিয়ে নিল তার সামনে রাখা আয়নার দিকে, আর তখনই হৃৎপিণ্ডে যেন ধক করে কেউ আঘাত করল। আয়নার মধ্যে ক্লারার প্রতিবিম্বের মুখে রয়েছে একটা কান ইঁটো করা চওড়া দীর্ঘ হাসি। সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে এলো সেই হিসহিসে কণ্ঠস্বর। I am here now. Don't you wish to see me? ক্লারার আর ফিরে তাকানোর সাহস নেই। তার দু চোখ বেয়ে জল নেমে আসছে, দৃষ্টি নিবদ্ধ নিজের প্রতিবিম্বের উপর। মুখ বিকৃত হলে নিজেকে এতটা ভয়ানক লাগতে পারে সেটা ক্লারা স্বপ্নেও ভাবেনি। আয়নায় ক্লারার চোখ থেকে গাঢ় লাল রক্ত বেরিয়ে আসছে। সেটা দেখা মাত্রই ও নিজের চোখের জল মুছে হাতটা সামনে এনে দেখল, না, জল ছাড়া কিছুই নয়। তাহলে ক্লারা, আমার বাচ্চাদের আমায় ফিরিয়ে দাও প্লিজ। আয়নার ভিতর থেকে প্রতিবিম্বটা এই কথাগুলো বলল। ক্লারার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তার শুকিয়ে যাওয়া কণ্ঠ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, আমার কাছে কোনো বাচ্চা নেই। আয়নার সেই বিকৃত প্রতিবিম্বটির মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল। ক্লারা নিজের সমস্ত শক্তি এক করে চেয়ারটাকে পিছনে সরিয়ে কাঁপতে কাঁপতে সুইচ বোর্ডের কাছে গিয়ে আলো জ্বালানোর চেষ্টা করল, কিন্তু আলো জ্বলল না। সঙ্গে সঙ্গে ক্লারা দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা বন্ধ, বাইরে থেকে বন্ধ। ক্লারা হ্যান্ডেলটা জোরে টানল, ধাক্কা দিল, না, দরজা খুলল না। কিন্তু এই ফ্ল্যাটে তো ক্লারা ছাড়া আর কেউ থাকে না। আতঙ্কে কাঁপতে কাঁপতে ক্লারা চিৎকার করে উঠল, Is someone there? Is someone there? Please, দরজাটা খুলে দাও প্লিজ। টেবিলে রাখা আয়নার কাঁচটা ঝনঝন করে ভেঙে গেল। ক্লারা ফিরে তাকালো না, দরজায় আঘাত করে চলল। কেউ আছো? প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ হেল্প মি। Clara, give me my baby. ক্লারার কানের পাশে কেউ ফিসফিসিয়ে কথাটা বলল। ক্লারা কাঁপতে কাঁপতে ঘাড় ফিরিয়ে দেখল এক ভয়ানক নারী মূর্তিকে। তার মুখে অজস্র কাটাকুটি দাগ, সেখান থেকে চুইয়ে পড়ছে রক্ত। মূর্তিটি ডান হাতে ধরে আছে একটা ভাঙা কাঁচের টুকরো, আর বাঁ হাতে জ্বলন্ত মোমবাতি। ধীরে ধীরে সে নিজের বিকৃত মুখটা ক্লারার মুখের সামনে নিয়ে এলো। ক্লারার গাল ছুঁয়ে গেল দুর্গন্ধময় ঠান্ডা নিঃশ্বাস। বিকট কণ্ঠস্বরে সেই মূর্তি বলে উঠল, তুমি কি আমার বাচ্চাদের এখনই ফিরিয়ে দিতে পারবে? ক্লারা কোনো রকমে কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল। মূর্তিটি এবারে ক্লারার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, Then you deserve to die. বলেই সে ডান হাতে ধরা কাঁচের টুকরোটা উঁচিয়ে ধরল। ক্লারা দু হাত নিজের মুখের উপর রেখে প্রাণপণে চিৎকার করে উঠল। একটা দীর্ঘ অসহায় আর্তনাদ, যা ছিন্ন করে দিল লন্ডনের নিস্তব্ধ উপশহরের ঘুমন্ত রাতকে। হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ড, 1521। মেরির আজ 5 বছর বয়স হলো, আর আজই
রাজ আদেশে মেরিকে রাজপ্রাসাদ থেকে হার্টফোর্ডশায়ারের এক দূরবর্তী ক্যাসেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে আছে কিছু পরিচারিকা। মেরি জানত তার মা একজন আছেন বটে, কিন্তু তাকে ছোঁয়ার অধিকার তো দূরস্থ, দূর থেকে দেখার অধিকারও ছিল না তার। ছোট থেকেই রাজার আদেশে মেরিকে নিজের মায়ের থেকে দূরে রাখা হয়েছিল। মেরির মাও সন্তান জন্মের পর থেকে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন এবার তার পক্ষে আর গর্ভধারণ সম্ভব নয়। এই খবর রাজামশাইয়ের কানে যেতেই তিনি প্রচণ্ড রাগে আর ঘৃণায় স্ত্রী ও কন্যার কাছ থেকে সরে গিয়েছিলেন। সুতরাং বলা যায় রাজকুমারী মেরি মা বাবার ভালোবাসা, আদর, যত্ন কিছুই না পেয়ে বড় হচ্ছিল। ধুলো জমা সড়ক ধরে রাজকীয় কনভয় এগিয়ে চলেছে ক্যাসেলের দিকে। সামনে এবং পেছনে ঘোড়সওয়ার এবং তার মাঝে লাল আর সোনালি মখমলে মোড়া ঘোড়ায় টানা রাজকীয় গাড়ির মধ্যে বসেছিল রাজকুমারী মেরি। গাড়ির মাথায় ছিল হুড আর দুপাশে ছিল রেশমের পর্দা, যাতে ছোট্ট রাজকুমারীর মুখ বাইরে থেকে কেউ না দেখতে পায়। গাড়ি এক জায়গায় থামতেই মার্গারেট জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝল গন্তব্যস্থলে তারা পৌঁছে গেছে। এক রক্ষী গাড়ির পাশে এসে মাথা নিচু করে দরজা খুলে দিল। মার্গারেট নরম স্বরে ছোট্ট মেরিকে বলল, ক্যাসেল এসে গেছে প্রিন্সেস। ছোট্ট মেরি মার্গারেট নামের সেই পরিচারিকার হাত ধরে গাড়ি থেকে নামল। তারা এগিয়ে গেল ক্যাসেলের দিকে। সাদা পাথরের দেওয়াল ঘেরা ক্যাসেল। মুখ্য প্রবেশদ্বারে ছিল এক বিশাল কাঠের দরজা। দুপাশে দুই প্রহরী সোজা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। ক্যাসেলের চারিদিকে ছোট ছোট ঘাস ভর্তি মাঠে 4-5টা ঘোড়া হেঁটে বেড়াচ্ছে। এছাড়া বিশাল বাগান, নানান ফুলের গাছ দেখতে দেখতে মেরি মাঝপথে থেমে গিয়েছিল। মার্গারেট সেটা লক্ষ্য করে বলল, চলুন প্রিন্সেস, আপনার ঘর প্রস্তুত আছে। মেরি মার্গারেটের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করল ক্যাসেলের ভেতর। বড় কাঠের দরজাটা খোলা মাত্রই তার চোখে পড়ল দেওয়ালে ঝুলছে একটা বিরাট ট্যাপেস্ট্রি। তাতে চিত্রিত রয়েছে রাজ পরিবারের গৌরব গাথা। ক্যাসেলের গম্বুজগুলোতেও খোদাই করা রয়েছে রাজ প্রতীক চিহ্ন। বিশাল করিডোরের শেষ প্রান্তে এসে মার্গারেট একটা বড় কাঠের দরজা খুলে দিয়ে বলল, এই আপনার ঘর প্রিন্সেস। মেরি প্রবেশ করল তার ঘরে। মেঝেতে বিছানো আছে গাঢ় নীল রঙের নরম কার্পেট। ঘরের মাঝখানে কাঠের একটা বিশাল খাট। জানালায় রেশম কাপড়ের তৈরি পর্দা টানা রয়েছে। ঘরের একটা কোণে রয়েছে একটা বিশাল রূপোর ফ্রেমে তৈরি আয়না। ছোট্ট মেরি ছুটে গেল আয়নার দিকে। নিজের ঘরে এত বড় আয়না সে আগে কোনো দিনও দেখেনি। এককাল হেসে আয়নাটাকে জড়িয়ে ধরে মেরি বলল, এই আয়না আজ থেকে আমার বন্ধু। চিজউইক, ইংল্যান্ড, 2025। মৃতদেহের পাশে চুপচাপ বসে আছে ইন্সপেক্টর জ্যাক মরিসন। ক্লারার নিথর দেহটা ঘরের একপাশে মেঝেতে পড়ে আছে। গলায় গাঁথা রয়েছে ভাঙা কাঁচের টুকরো। শরীর জুড়ে অসংখ্য কাটা দাগ। মনে হচ্ছে কেউ যেন কাঁচের টুকরো দিয়ে ক্লারার সর্বাঙ্গে কাটাকুটি খেলেছে। পাশেই পড়ে আছে একটা ভাঙা আয়না। ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঁচের টুকরো। ইন্সপেক্টর জ্যাক সেই আয়নার দিকেই তাকিয়েছিল খানিকক্ষণ। সে আন্দাজ করেছে এই কাঁচের টুকরো দিয়েই এই খুনটা করা হয়েছে। চোখ থেকে চশমাটা খুলে মাথা নিচু করল জ্যাক। দীর্ঘ 12 বছরের কেরিয়ারে সে অনেক খুন দেখেছে, কিন্তু এমন বিকৃত নিপুণ নৃশংসতা সে এই প্রথম দেখল।
ঠিক তখনই কনস্টেবল রিচার্ড গ্রিন ঘরে প্রবেশ করল। তার মুখে রয়েছে উদ্বেগের ভাব। স্যার, পিটার সেভাবে কিছুই জানে না বলছেন। জ্যাক ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি ওর কাছে। ফটোগ্রাফারদের কাজ শেষ হলে বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো, আর কাঁচগুলোর উপর থেকে, বিশেষত গলায় গাঁথা কাঁচটা থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করো। আচ্ছা, পিটারকে পাশের ঘরে বসিয়েছো তো? হ্যাঁ স্যার। জ্যাক পাশের ঘরে প্রবেশ করতেই পিটার একরকম ছুটে এসে বলল, ভগবানের দিব্যি স্যার, আমি জানি না কে ক্লারার খুন করলো। আমি কিছু করিনি স্যার, সত্যি বলছি। আচ্ছা, লাস্ট টাইম অত রাতে তুমি ক্লারাকে ফোন করেছিলে, কিন্তু কেন? আমি তো শুধু রেকর্ড করা ফাইলটা চাওয়ার জন্য ফোন করেছিলাম, তখনও ওর কাজ হয়নি। তারপর আমি ফোন রেখে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু ক্লারার ফোন এলো না। আমি আবার ফোন করি ভোর রাতে, দুবারই রিং হয়ে কেটে যায়। তখন ভাবলাম হয়তো ক্লারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক করলাম সকালে গিয়ে সরাসরি ফাইলটা ওর কাছ থেকে নিয়ে নেব। তারপর সকাল 9টার দিকে আমি এখানে আসি, কিন্তু আধ ঘন্টা ধরে কলিং বেল বাজিয়ে ডাকাডাকি করে দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া পেলাম না। তখন বাধ্য হয়ে আমি পুলিশে ফোন করি। পিটার, তোমাকে কিন্তু এখনো খুনি বলা হয়নি। আচ্ছা, একটা কথা বলো, গতকাল রাতে ক্লারার সঙ্গে কি এখানে অন্য কেউ ছিল? না স্যার, ও এখন একাই থাকতো। আমি নিশ্চিত কাল রাতেও ও একাই ছিল। এখন একা থাকতো মানে? আগে কি কেউ থাকতো ওর সঙ্গে? হ্যাঁ স্যার, হেনরি, ক্লারার এক্স বয়ফ্রেন্ড থাকতো ওর সঙ্গে। এই 1 মাস আগে ওদের ব্রেকআপ হয়ে যায়। তারপর হেনরি এই ফ্ল্যাট ছেড়ে চলে যায়। কোথায় আছে এখন হেনরি? তা বলতে পারবো না স্যার। ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে স্যার। পিটার নিজের ফোন থেকে হেনরির নাম্বারটা দিল। জ্যাক নিজের ফোনে নাম্বারটা সেভ করে নিল। তখনই ঘরে প্রবেশ করলো রিচার্ড, হাতে একটা পাতলা ফাইল। স্যার, এটা দেখুন। রিচার্ড ফাইলটা এগিয়ে দিল জ্যাকের দিকে। ফাইলের উপর বড় বড় অক্ষরে লেখা, দ্য ব্লাডি ম্যারি ফাইল, স্টোরি ড্রাফট বাই ক্লারা ইভান্স। জ্যাক ভ্রু কুঁচকে ফাইলটা হাতে নিয়ে বলল, ব্লাডি মেরি? পাতাগুলো উল্টে দেখল। একগুচ্ছ স্ক্রিপ্ট, গবেষণামূলক নোটস এবং কিছু সংলাপ। পাশ থেকে পিটার বলল, ইয়েস স্যার, এটা গতকালের রেকর্ডিংয়ের স্ক্রিপ্ট। ক্লারা একজন স্টোরি টেলার। ওর একটা ইউটিউব চ্যানেল আছে। প্রতি সপ্তাহে একটা করে নতুন ভৌতিক গল্প শোনায়, বিশেষ করে বিভিন্ন দেশের আরবান লেজেন্ডদের নিয়ে। এই সপ্তাহের স্পেশাল প্রজেক্ট ছিল ব্লাডি মেরি। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। ক্লারার এই প্রজেক্টগুলোতে তোমার কাজটা কি? আমি স্যার আসলে ওর রেকর্ডিং ফাইলগুলো এডিট করতাম, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ভয়েস মডুলেশন, এইসব টুকটাক কাজ করতাম। ফাইনাল ভিডিওটা আমি আপলোড করতাম। কিন্তু স্যার, এইটা দেখার পর একটা ব্যাপার আমার মাথায় ঘুরছে। কি ব্যাপার? আপনাকে বললে আপনি কি বিশ্বাস করবেন? আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। আগে বলো। ক্লারা ব্লাডি মেরিকে ডাকার রিচুয়ালের অংশটা সরি স্যার, ক্লারা ব্লাডি মেরিকে ডাকার রিচুয়ালের অংশটা ঠিকমতো রেকর্ড করতে পারছিল না। ও বারবার বলছিল ওর নাকি সেই ক্রিপি ফিলটা আসছে না। তখন আমি ওকে মজা করে বলি, ঠিক যেভাবে ব্লাডি মেরিকে ডাকা হয় তেমন অ্যাম্বিয়েন্স তৈরি করো, অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে বসে বলো লাইনগুলো। কোন লাইন? ব্লাডি মেরি আই স্টোল ইওর বেবি। হ্যাঁ, এখানে তো সেটাই লেখা আছে। আচ্ছা, তারপর বলো। ও হয়তো সেটা করেই বিপদে পড়েছে স্যার। ওই লাইনটা আয়নার সামনে বললেই ব্লাডি মেরি দেখা দেয়। এইটা সত্যি ঘটনা স্যার। ইন্টারনেটে এই বিষয়ে অনেক লেখা পাবেন। আমার মনে হচ্ছে ব্লাডি মেরি ক্লারার ডাকে সাড়া দিয়ে নিজে এসেই ওকে এই ব্লাডি মেরিটা আবার কে? সম্ভবত ইংল্যান্ডের প্রথম রানী মেরির কথা বলছে। পিটার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রোমান ক্যাথলিক ধর্ম রক্ষা করতে
কুইন মেরি প্রচুর মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সেই নৃশংসতার জন্যই তাকে ব্লাডি মেরি বলা হয়। অনেকে বলে ভ্লাদিমিরের আত্মা এখনো ফিরে আসে, যদি সঠিক নিয়ম মেনে ডাকা হয় আর কি। ক্লারার টেবিলের ওপরে একটা হাফ জ্বালা মোমবাতি দেখলাম, আর একটা ভাঙা আয়নাও পড়েছিল মাটিতে। ক্লারা ওই রিচুয়াল ফলো করেছিল কিংবা ফলো করার উদ্যোগ নিয়েছিল, এই বিষয়ে সন্দেহ নেই। আচ্ছা পিটার, এই প্রজেক্টের ব্যাপারে আর কে কে জানতো? ক্লারা আর আমি ছাড়া কেউ জানতো না স্যার। জ্যাক ঘাড় নিচু করে কিছুক্ষণ ভাবল। একটা কথা ভুললে চলবে না, ক্লারা যে ঘরে ছিল সেই ঘরের দরজা কিন্তু বাইরে থেকে বন্ধ ছিল। কেউ ক্লারাকে মার্ডার করে দরজা বাইরে থেকে লক করে চলে যেতেই পারে। রিচার্ড, পুরো অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে নাও। এছাড়া এই বাড়ির চাবি হেনরির কাছে থাকতেই পারে, ওর সঙ্গে এখন কথা বলতে হবে। হেনরি ভ্লাদিমিরের বাবা ছিলেন হেনরি দ্য 8। একটা কথা জানো রিচার্ড, ভ্লাদিমির কিন্তু তার বাবাকে একেবারেই পছন্দ করতেন না। এবারে জ্যাক পিটারের দিকে তাকিয়ে বলল, হোয়াট আ কোইন্সিডেন্স। ওকে পিটার, তুমি এখন যেতে পারো। রেডিং, ইংল্যান্ড, 2025। ঘরের পর্দা টানা থাকলেও দুপুরের রোদ পর্দার ফাঁক দিয়ে বিছানার কিনারা ছুঁয়ে যাচ্ছে। এলেনার ল্যাভেন্ডার পারফিউমের মৃদু সুবাস হেনরির খুবই পছন্দের। হেনরি ঘড়িতে সময় দেখে এলেনাকে নিজের বুকের উপর থেকে আলতো হাতে সরাতে গেল, কিন্তু এলেনা সরল না। বিরক্ত হয়ে বলল, উফ, আজ তো তোমার অফিস নেই, আমিও আজকে কাজে যাব না। তাহলে আজও তোমার কিসের এত তাড়া শুনি? বেলা কটা হলো খেয়াল আছে? না, খেয়াল নেই, আর খেয়াল করতেও চাই না। তাহলে কি চাও তুমি? তোমার। ঠিক তখনই হেনরির ফোন বেজে উঠল। এলেনা বিরক্ত কণ্ঠে বলল, উফ, এই সময় আবার কে? হ্যাঁ, অফিস থেকে হতে পারে, দাঁড়াও দেখছি। হেনরি উঠে বসে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি ইন্সপেক্টর জ্যাক মরিসন, ম্যাপলউড হাইটস অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাট নাম্বার 7 ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। মোস্ট প্রবাবলি আপনাদের ডোরবেলটা সাইলেন্ট আছে, তাই হয়তো আপনি শুনতে পাননি। কাইন্ডলি দরজাটা খুলে দিন। ইন্সপেক্টর, এখানে কেন? কি হয়েছে? আপনার মোবাইল নাম্বারটা ট্র্যাক করে চলে এলাম। তাছাড়া খবর পেলাম আপনি নাকি কয়েকদিনের অফিস ছুটি নিয়েছেন। বাকি কথা দরজা খুলে মুখোমুখি বললেই ভালো হয় না? হেনরি তড়িঘড়ি উঠে ঘর থেকে বেরিয়ে সদর খুলে দিল। ওর সামনে দাঁড়ানো পুরুষটি আইডি কার্ড এগিয়ে দিল। কি হয়েছে ইন্সপেক্টর? একটা মার্ডার ইনভেস্টিগেশনের জন্য আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। এরই মধ্যে এলেনা হেনরির পাশে এসে দাঁড়ালো। হেনরি চোখ সরু করে বলল, খুন? কার খুন ইন্সপেক্টর? খুন হয়েছেন মিস ক্লারা ইভান্স। উনি তো আপনার এক্স। পথের কাঁটাকে সরিয়ে দিলেন। আরে ঘাবড়ে যাচ্ছেন কেন? চলুন চলুন, ভেতরে চলুন। গ্রিনউইচ, ইংল্যান্ড, 1533। রাজ আদেশে প্যালেসে বসেছে এক বিশাল সভা। পিতার ডাকে 17 বছরের মেরিও যোগ দিয়েছে এই সভায়। সভাকক্ষের ভেতরে জমা নীরবতা ভঙ্গ করে দেওয়ালে টাঙানো বিশাল ঘড়ি ঢং ঢং করে বেজে উঠল। ঠিক সেই মুহূর্তে সভায় এসে উপস্থিত হলেন স্বয়ং রাজামশাই। সকলেই উঠে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানালেন। রাজা সকলকে বসতে বলে নিজেও বসলেন রাজসিংহাসনে। একবার সকলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে তিনি বললেন, আজ আমি একটা প্রয়োজনীয় সিদ্ধান্ত ঘোষণার জন্য আপনাদের সকলকে ডেকে পাঠিয়েছি।
আইনজ্ঞরা প্রত্যেকেই আমার সিদ্ধান্ত পূর্বেই জেনেছেন এবং অনুমোদনও করেছেন। সুতরাং বলাই বাহুল্য, আমার সিদ্ধান্ত রাজ্যের কোনো আইন লঙ্ঘন করছে না। আপনাদের সকলের অনুমতি নিয়ে আজ আমি ঘোষণা করছি, আমার স্ত্রীর সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক আজই ছিন্ন হয়েছে। সভায় উপস্থিত সকলেই একে অপরের দিকে তাকালো। ততক্ষণে মেরির মুখের ওপরও কালো ঘন আধার নেমে এসেছে। রাজামশাই বললেন, প্রোটেস্ট্যান্ট মতদর্শ আমায় এই স্বাধীনতা দিয়েছে, তাই আমি ঘোষণা করছি আজ থেকে আমার রাজ্য প্রোটেস্ট্যান্ট ধারা মেনেই চলবে। মেরি পাথরের মতো বসে রয়েছে। তার চোখের দৃষ্টি এক চুলও নড়ছে না। এক দৃষ্টে সে তাকিয়ে আছে নিজের পিতার দিকে। ঘোষণা এখানেই শেষ নয়। যেহেতু আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমার বৈবাহিক বন্ধন ছিন্ন হয়েছে, সেহেতু আমাদের কন্যা মেরির রাজার উত্তরাধিকারী হওয়ার অধিকারও খারিজ করা হয়েছে। খুব শীঘ্রই আমি দ্বিতীয়বার বিবাহ করতে চলেছি। আমি চাই আমার রাজ্যের ভবিষ্যৎ আমার বৈধ পুত্র সন্তানের হাতেই গঠিত হোক। কক্ষ স্তব্ধ। সকলের দৃষ্টি মেরির দিকে। মেরির চোখ জোড়া তখন জ্বলছে অভিমান আর অপমানের আগুনে। সে উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কেবল একজন স্বামী কিংবা পিতা নন, আপনি একজন রাজা। আপনি আপনার প্রাক্তন স্ত্রীর সঙ্গে একজোটে সিদ্ধান্ত নিয়ে বিবাহ বিচ্ছেদ করতেই পারেন, কিন্তু আমি যে আপনার প্রথম সন্তান সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। তাহলে আপনি আমায় অবৈধ ঘোষণা কি করে করছেন? কে বলেছে অস্বীকার করতে পারি না? আমি রাজা, আমি সব পারি। এই নিয়মটাও কি আপনি প্রোটেস্ট্যান্ট মতাদর্শ মেনেই তৈরি করেছেন? তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে এভাবে কথা বলার? আপনি যতই আমাকে অবৈধ ঘোষণা করুন, আপনিও জানেন আমি আপনারই মেয়ে। আমার মায়ের মতো অন্যায় সহ্য করে মরতে বসবো তেমন মেয়ে আমিও নই। রাজা তীক্ষ্ণ দৃষ্টিতে মেরির দিকে তাকিয়ে বজ্র গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। মেরিকে আমি ইললেজিটিমেট ঘোষণা করছি। একজন রাজকন্যা হিসেবে তার পরিচয় আজ থেকে সমাপ্ত হলো। এখনই মিস মেরির মাথা থেকে রয়্যাল সিলভার সার্কলেট খুলে নেওয়া হোক। সভার সকলেই স্তব্ধ, সকলেই হতবাক। মেরির চোখে জ্বলে উঠেছিল অবমাননার আগুন। লেডি অ্যাগনেস নামের একজন মেরির সামনে এসে দাঁড়ালেন। ধীরে ধীরে কাঁপা হাতে মেরির মাথায় থাকা সূক্ষ্ম রূপলি সার্কলেটটা খুলে নিলেন। রাজামশাইয়ের ঠোঁটের কোণে ধারালো হাসি লক্ষ্য করা গেল। মেরির লাল চোখ থেকে দুফোঁটা জল নেমে এলো। রাগে ফেটে পড়তে ইচ্ছে করছে তার, কিন্তু হাত মুঠো করে মেরি নিজেকে সংযত করল। মনে মনে পিতাকে উদ্দেশ্য করেই বলল, ভালোই করেছেন। এই রাজকুমারী সার্কলেট আমায় মানায় না। আমায় কি মানায় জানেন তো? আমায় মানায় আপনার মাথার ওই রাজমুকুট, আর সেটা আমি একদিন ছিনিয়ে নেবই। মিস মেরি প্রিন্সেস না হলেও এই রাজ পরিবার মেরির ভরণ পোষণের দায়িত্ব অস্বীকার করবে না। ও নিজের ক্যাসেলেই থাকতে পারবে, কিন্তু এই প্রাসাদে প্রবেশ করতে পারবে না। রাজ আইনজ্ঞ তখনই প্রস্তুত দলিলে সিল মারলেন। রাজা কক্ষ থেকে বেরিয়ে গেলেন। ধীরে ধীরে সভার বাকিরাও বাইরে চলে গেলেন। কক্ষের এক কোণে মেরি দাঁড়িয়েছিল, প্রস্তর মূর্তির মতো নীরব এবং স্থির। তার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন। মনে মনে সে প্রতিজ্ঞা করল, আজ যে ধর্ম তার থেকে সবকিছু কেড়ে নিল, ক্ষমতায় এসে তার প্রথম কাজ হবে সেই ধর্মকে গোড়া থেকে উপড়ে ফেলা। সে ক্যাথলিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবে এই রাজ্যে, কিন্তু তার আগে তার এই শূন্য মাথায় বসবে রাজ মুকুট।
রেডিং, ইংল্যান্ড, 2025। ইন্সপেক্টর জ্যাক মরিসন চশমাটা একটু নামিয়ে হেনরির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, রিল্যাক্স, কিছু বেসিক কোয়েশ্চেন করব। আচ্ছা, আপনার কাছে ওই ফ্ল্যাটের চাবি আছে? হ্যাঁ, ওই ফ্ল্যাটটা তো আমার আর ক্লারার নামে জয়েন্টলি নেওয়া হয়েছে, তাই আমার কাছে একটা চাবি থাকবে, এটাই তো স্বাভাবিক। তা আপনি হঠাৎ করে ওই ফ্ল্যাট ছেড়ে চলে এলেন কেন? হেনরি একবার পাশে দাঁড়িয়ে থাকা এলেনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে ধীরে বলল, ক্লারার সঙ্গে বছর দুয়েক আগে আমার আলাপ হয়েছিল, তারপর ধীরে ধীরে প্রেম, একসঙ্গে থাকা, ফ্ল্যাট কেনা, এইসব। কিন্তু এই মাসখানেক আগে আমাদের মনে হয় উই শুড সেপারেট। আমরা নাকি আপনি একাই? হেনরি এক মুহূর্ত চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে স্বীকার করল, আমি ঠিক করি। ক্লারা প্রথমে অনেক কান্নাকাটি করেছিল, রাগ করেছিল, কিন্তু পরে নিজেই বলল যে যে যেতে চায় তাকে আটকানো যায় না। আমি বলেছিলাম দোষ যখন আমার, আমিই বেরিয়ে যাব। ক্লারা রাজি হয়। এরপর গত 1 মাস আমি ওদিকে যাইনি। তা দোষটা ঠিক কি ছিল? নতুন কারুর প্রেমে পড়া? হেনরি এবার কিছু বলল না। এলেনা একটু ক্ষুব্ধ স্বরে বলল, ইন্সপেক্টর, এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার জিজ্ঞাসাবাদ কি শেষ হয়েছে? নমস্কার, আপনি কি করেন ম্যাম? আমি অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে ইংল্যান্ডের প্রাচীন ইতিহাস পড়াই। স্যার, আমি কি তাহলে এখন আমার ফ্ল্যাটে ফিরতে পারি? 3-4 দিনের মধ্যেই পারবেন। তার মধ্যে আমরা একটু কনফার্ম হয়ে নিতে চাই খুনের রাতে আপনার অ্যালিবাইটা কতটা শক্ত, তাই তো? আরে ঘাবড়াবেন না, ঠিক আছে। চিজউইক পুলিশ স্টেশন, ইংল্যান্ড, 2025। নিজের অফিসের দরজা বন্ধ করে চেয়ারে গিয়ে বসল ইন্সপেক্টর জ্যাক মরিসন। ক্লারার বিকৃত মৃতদেহের ছবি, ভাঙা আয়নার কাঁচ আর ছিন্ন ভিন্ন স্টুডিওর দৃশ্যগুলো আবার তার চোখের সামনে ভেসে উঠল। ক্লারা কি এমন করেছিল যার জন্য এমন নৃশংসভাবে খুন হতে হলো তাকে? টেবিলের ওপর রাখা ক্লারার পোস্টমর্টেম রিপোর্টটা খুলে প্রথম পাতাটা পড়ে দেখল। মৃত্যুর কারণ একাধিক ধারালো বস্তু দ্বারা আঘাত। ক্ষতচিহ্ন বিশ্লেষণ করে বোঝা যায় ভাঙা কাঁচ জাতীয় বস্তু ব্যবহার করে বারবার আঘাত করা হয়েছে। মরণঘাতী আঘাতটি লেগেছে বাঁ পাশের ক্যারোটিড ধমনীতে, যার ফলে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে। মৃত্যুর সময় রাত 2:30 থেকে 3:30-এর মধ্যে। জ্যাক দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই অফিস ঘরের বন্ধ দরজায় টোকা পড়ল। কাম ইন। রিচার্ড ভিতরে ঢুকল। তার হাতে ছিল একটি ল্যাপটপ। জ্যাকের সামনে সেটি রেখে বলল, স্যার, ক্লারার ফ্লোরের সিসিটিভি ফুটেজ এসেছে। ক্লারার মৃত্যুর দিন ওর ফ্ল্যাটে কেউ বাইরে থেকে ভেতরে ঢোকেনি, এমনকি ক্লারাও একবারের জন্য নিজের ফ্ল্যাট থেকে বেরোয়নি। সে কি? আরও একটা রিপোর্ট এসেছে। ক্লারার ঘরের ভাঙা আয়নায়, কাঁচগুলোতে, এমনকি ক্লারার গলায় গাঁথা কাঁচের টুকরোতেও ক্লারা ছাড়া অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। জ্যাক দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকল। একসময় ধীরে বলল, আমার কেরিয়ারের প্রথম কেস যেখানে কোনো কংক্রিট থিওরিতে পৌঁছতে পারলাম না, অথচ সব প্রসিডিওর ফলো করা হয়েছে। সব কটা পসিবিলিটি খতিয়ে দেখা হয়েছে। হ্যাঁ, তবুও আমি এই কেসের নাগাল খুঁজে পেলাম না। মাই ব্যাড।
শেষ পর্যন্ত কেসটি অফিসিয়ালি ক্লোজ করা হলো। রিপোর্টে উল্লেখ করা হলো কোনো নির্ভরযোগ্য সন্দেহভাজন তথ্য শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের কারণ ব্যাখ্যাতীত। হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ড, 1547। সকালের আলো জানালার পর্দা গলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কাসলের সবথেকে বড় ঘরটিতে। নিজের পছন্দের সেই আয়নার সামনে বসে রয়েছে মেরি। তার চোখে মুখে এক অনন্য দীপ্তি। মেরির পরনে রয়েছে মসলিনের সাদা গাউন, গলায় দামি পাথরের গয়না। পরিচারিকা আইরিন ধীরে ধীরে তার চুল বেঁধে দিচ্ছে। হঠাৎই মেরি একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, আইরিন, এভাবে চুল বাঁধলে কি আমার মুকুটটা ঠিক করে বসবে? চুলটা আবার খুলে সেট করো, যাতে যাতে রাজমুকুট পরতে আমার অসুবিধে না হয়। আগে মিস মেরি। বলে আবার চুল খুলে নতুন করে বাঁধতে শুরু করলো। মেরি চোখ বন্ধ করল। তার ঠোঁটের কোণে দেখা গেল এক মৃদু ঝাপসা হাসি। আজকাল এই আয়নার সামনে বসলেই তার চোখের সামনে ভেসে ওঠে তার অতীত। মাত্র 17 বছর বয়সে তার নিজের পিতা প্রাসাদ কক্ষে দাঁড়িয়ে সকল সভাসদের সামনে তাকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন। সেদিন সেই কক্ষে দাঁড়িয়ে মেরির কাছ থেকে প্রিন্সেস খেতাবটিও ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনার পর রাজপরিবার তো বটেই, প্রজারাও তার পেছনে তাকে নিয়ে হাসাহাসি করত। নিজের বাসভবনে থেকেও মেরি ছিল বন্দিনী। অন্ধকার সেই দিনগুলোতে তার প্রতিবাদ করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। সবচেয়ে বড় আঘাত এসেছিল তখন, যখন তার মা মারা গেলেন, অথচ মেরিকে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়াতেও প্রবেশ করতে দেওয়া হয়নি। সেদিন মেরির সামনে নিজের বাবাকে পেলে হয়তো তাকে খুন করতেও দুবার ভাবত না। তবে মেরিকে কিছুই করতে হয়নি। সময় নিজেই প্রতিশোধ নিয়েছে। যে পিতা কেবল একটি পুত্র সন্তানের আশায় মেরি এবং মেরির মাকে ত্যাগ করেছিলেন, সেই পিতা নিজের দ্বিতীয় স্ত্রীর থেকেও পুত্র সন্তান পেলেন না। তার প্রাসাদে পুনরায় জন্ম নিয়েছিল এক কন্যা। রাজা সেই কন্যাকেও অবৈধ ঘোষণা করলেন। এরপরেও রাজা থেমে থাকেননি। একের পর এক স্ত্রীকে সরিয়ে একের পর এক বিবাহ করলেন তিনি। তৃতীয়বার তিনি যাকে বিবাহ করলেন, তার সেই স্ত্রী তাকে কাঙ্ক্ষিত উত্তরাধিকার প্রদান করলেন। জন্ম নিল এক পুত্র সন্তান। কিন্তু সেই পুত্রের জন্ম মুহূর্তেই তার মা মারা গেলেন। নিয়তির নির্মম পরিহাস। পুত্র জন্ম থেকেই দুর্বল স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠছিল। এদিকে রাজা আরও কয়েকবার বিবাহ করেন, কিন্তু তাতে আর কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত রাজা নিজের মৃত্যুর ঠিক আগে নিজের 2 কন্যাকেই বৈধ ঘোষণা করেন। সুতরাং রাজার প্রথম সন্তানই যে রাজার পরে তার উত্তরাধিকার হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ গ্রিনউইচ প্রাসাদে গুরুত্বপূর্ণ এক সভায় রাজার উইল পাঠ হবে। অর্থাৎ রাজকীয় ওসিয়াতনামা অনুযায়ী নতুন শাসকের নাম ঘোষণা হবে, যার জন্য মেরি আজ বহু বছর পর সাজতে বসেছে। আজই অনুষ্ঠিত হচ্ছে সেই সভা, যেই সভায় একসময় মেরির মাথা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল রাজ পরিবারের খেতাব। আজ এত বছর পর সেই একই স্থানে তাকে আবারও সম্বর্ধিত করা হবে। দেখুন তো এবার ঠিক হয়েছে কিনা। মেরি চোখ খুলে আয়নায় নিজেকে দেখে হাসি মুখে বলল, বেশ ভালো হয়েছে। এমন সময় খুশি মুখে বিশ্বস্ত পরিচারিকা স্কারলেট ঘরে প্রবেশ করল। বলল, লেডি মেরির গাড়ি প্রস্তুত হয়েছে। কাসলের দরজায় পৌঁছে মেরি ঘোড়ার গাড়িতে উঠে বসল। অতীতের ধুলো উড়িয়ে
গাড়ির চাকা গড়িয়ে চলল তার ভবিষ্যতের দিকে, যেখানে পুরো ইংল্যান্ড তাকে লেডি মেরি নয়, কুইন মেরি বলে ডাকবে। গ্রিনউইচ, ইংল্যান্ড, 1547। সভাকক্ষ জুড়ে পিন পতন নিস্তব্ধতা। বিশাল হলরুমে সাজানো সারিতে বসে আছেন রাজ পরিবারের সদস্য এবং অভিজাত সভাসদেরা। রয়্যাল টেস্টামেন্টের ওপর ঝুঁকে পড়েছেন আইনজ্ঞরা। কক্ষের একদিকে স্থির মুখে বসে আছে মেরি। সভার মাঝখানে বসে আছেন আইনজ্ঞদের প্রধান। সবার সম্মুখে মৃদু কণ্ঠে তিনি বললেন, হিজ ম্যাজেস্টিজ লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট আজ এই সভায় সকলের সম্মুখে পাঠ করা হবে। এই উইলটি রাজার স্বহস্তে স্বাক্ষরিত এবং রাজসভার সকলের দ্বারা অনুমোদিত। প্রধান আইনজ্ঞ ধীরে ধীরে চিঠির সিল খুলে পড়া শুরু করলেন। আমি ইংল্যান্ডের রাজা। আমার রাজত্বের শেষ লগ্নে এসে আমার সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করছি। আমার 9 বছরের পুত্র এডওয়ার্ডকেই আমি আমার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করলাম। আমার মৃত্যুর পর সেই পাবে সমস্ত অধিকার। আকাশে মেঘ জমে এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছে সভাগৃহে। বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জন যেন গোটা প্রাসাদকে শাসিয়ে চলেছে। তার মধ্যে আইনজ্ঞের বলা এই কথাটা যেন তীক্ষ্ণ ধারালো বাণের মতো গেঁথে গেল মেরির বুকে। আবারও একই সভাকক্ষে সকলের সামনে মেরিকে অপমান করা হলো। মেরির চোখে কিছুক্ষণ আগে পর্যন্ত যে সাহস আর প্রত্যাশা ছিল তা এখন রূপ নিল ভীষণ ক্রোধের। মেরির পা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। টলতে টলতে সে উঠে বসল ঘোড়ার গাড়িতে। চুল থেকে রূপোর কাঁটা খুলে সে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিল। অদূরেই শুরু হলো তুমুল বৃষ্টি। ক্যাসেলে প্রবেশ করে নিজের ঘরে ভারী দরজা বন্ধ করে আয়নার সামনে এসে দাঁড়ালো মেরি। আয়নায় তার প্রতিবিম্ব স্পষ্ট, তার চোখ ভর্তি জল। সে নিজের গয়না একে একে খুলে ফেলল। এক মুখ অন্ধকার আর এক গলা কান্না ছড়িয়ে পড়ল ক্যাসেলের সেই বন্ধ ঘরে। চিজউইক, ইংল্যান্ড, 2025। রাত তখন 8টা। বাইরে থেকে রাতের খাবার সেরে রোজেল অ্যাপার্টমেন্টের 3C নম্বর ফ্ল্যাটে ঢুকল হেনরি আর এলেনা। দরজা খুলে আলো জ্বালাতেই হেনরির পা মাটির সঙ্গে আটকে গেল। ওর প্রথমেই চোখ পড়ল ক্লারার স্টুডিও ঘরের দিকে। সেই দিকে এগিয়ে ঘরের লাইট অন করল হেনরি। এখনো কিছুই যেন বদলায়নি। টেবিলের উপর ক্লারার মাইক্রোফোন, কম্পিউটার, কাগজপত্র সবই যেন আগের মতোই রয়েছে। স্টুডিওর পাশের বেডরুমটিতেই ওরা আগে একসঙ্গে থাকত। এখন সেই ঘরেই এলেনার সঙ্গে ঢুকতে গিয়ে একটা চাপা অস্বস্তি চেপে বসলো হেনরির বুকে। বিছানার দিকে তাকিয়ে হেনরি নিচু গলায় বলল, তোমার এখানে আসার দরকার ছিল না এলেনা। এখানে একটা খুন হয়েছে, আমি চাইনি তুমি এখানে। এলেনা হেনরির কাছে এলো। আমিও চাইনি তুমি এখানে একা এসে থাকো। আই নো ইট হার্টস হানি, বাট ট্রাস্ট মি, আমি সবসময় তোমার সঙ্গে আছি আর তোমার সঙ্গেই থাকবো। হেনরি এলেনাকে জড়িয়ে ধরল। এলেনার পিছনে একটি বিশাল আয়নায় চোখ পড়ল হেনরির। হঠাৎ সেখানে দেখা গেল ওদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে
এক অচেনা নারী মূর্তি। কাঁচে তার প্রতিবিম্ব স্পষ্ট। তার লম্বা সাদা গাউনে লেগে আছে লাল রক্তের ছোপ ছোপ দাগ। দীর্ঘ কালো চুল নেমে এসেছে মুখে। চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মূর্তিটির জ্বলন্ত দুই চোখ। হেনরি আতঙ্কে চিৎকার করে এলেনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। এলেনা হতচকিত হয়ে জিজ্ঞাসা করল, হেনরি, হেনরি কি হয়েছে তোমার? হেনরি দৌড়ে দরজার দিকে গেল। ডাইনিং, কিচেন সব ঘর এক এক করে খুঁটিয়ে দেখে নিল। কোথাও কেউ নেই। এলেনা কিছু না বুঝতে পেরে ঘরেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর কোথাও কিছু না পেয়ে হেনরি আবারও ঘরে ফিরে এসে মাথা ধরে বসে পড়ল। কিছু কিছু ঠিক নেই এলেনা। আমি ভুল দেখছি, সব ভুলভাল কিছু দেখছি। এলেনা হেনরির পাশে বসলো। রিল্যাক্স, রিল্যাক্স হেনরি। তুমি একটা কাজ করো, এখন একটু বিশ্রাম নাও। বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ। ঘুমন্ত হেনরির কানে ভেসে এলো এক মৃদু ঠুক ঠুক শব্দ। ঘুমের দোলাচলে যেন অদ্ভুত এক বিভ্রান্তি তৈরি হলো হেনরির মস্তিষ্কে। তাই প্রথমে শব্দটা শুনে অতটা ঠাহর করতে পারল না, কিন্তু এবার শব্দটা একটু জোরে এলো। চোখ খুলে হেনরি দেখল ঘর একদম অন্ধকার। বেডসাইড টেবিলে রাখা ল্যাম্প জ্বালাতেই আবার সেই শব্দ। কাঁচের উপর আঙুল দিয়ে শব্দ করলে খানিকটা এরকম শব্দ হতে পারে। হেনরির গায়ে কাঁটা দিয়ে উঠল। চট করে পর্দা সরিয়ে দৌড়ে গেল জানালার দিকে। জানালার কাঁচ পুরোপুরি বন্ধ, বাইরেটাও ফাঁকা। তাছাড়া এত উঁচু অ্যাপার্টমেন্টে বাইরে থেকে ঘরের জানলায় টোকা মারা সম্ভব নয়। ধীরে ধীরে খাটে ফিরে এলো হেনরি। এলেনা পিছন ফিরে ঘুমোচ্ছে। ওর এলোমেলো লম্বা চুল বিছানো আছে হেনরির দিকে। মৃদু হাসলো হেনরি। চুলগুলো সরিয়ে দিয়ে শুয়ে পড়ল এলেনার পাশে। আলো নিভিয়ে দেওয়ার জন্য ল্যাম্পের দিকে হাত বাড়াতেই হেনরির গায়ের লোম খাড়া হয়ে উঠল। এলেনার চুল তো এত লম্বা নয়। হেনরির শরীর কাঁপতে শুরু করলো, বুক ধরফর করে উঠল। ঠিক সেই মুহূর্তে চাপা শব্দটা আবারও ভেসে এলো। বোবায় ধরা স্থির মানুষের মতো হেনরি কেবল নিজের দৃষ্টিটাই সরিয়ে নিতে পারল ঘরের আরেক কোণে রাখা বিশাল আয়নার দিকে। আলো আধারী ঘরের আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। এই মুখ হেনরির চেনা। এ তো ক্লারা। হেনরি বিস্ফারিত দৃষ্টিতে দেখল ক্লারার গলায় গাঁথা রয়েছে একটা ভাঙা কাঁচের টুকরো। সেখান থেকে ঘন গাঢ় কালচে রক্ত গড়িয়ে পড়ছে। ক্লারার মুখে, হাতে, সর্বাঙ্গে কাটা কাটা দাগ। চোখে অনন্ত শূন্যতা ও মুখে প্রবল ভয় নিয়ে সে হেনরির দিকে তাকিয়ে আছে, যেন অতি কষ্টে এসে কিছু বোঝাতে চাইছে কিন্তু পারছে না। হেনরির শরীর ততক্ষণে জমে গেছে। ক্লারা এবারে নিজের রক্তমাখা আঙুল তুলে এলেনার দিকে ইঙ্গিত করল। হেনরি ধীরে ধীরে সেই দিকে তাকিয়ে দেখল লম্বা চুলওয়ালা একজনের মুখ হেনরির সামনে নুইয়ে পড়েছে। সেই মুখ ভয়ঙ্কর বিকৃত। জ্বলন্ত চোখ নিয়ে সে তাকিয়ে আছে হেনরির দিকে। হেনরি চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে একটা শব্দ বেরোলো না। মেয়েটি এবারে নিজের মুখটা হেনরির আরো একটু কাছে নামিয়ে এনে ফিস ফিসিয়ে বলল, Give me my baby. না 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 না। তৎক্ষণাৎ প্রাণপণে চিৎকার করে উঠল হেনরি। খাট থেকে ছিটকে পড়ল মাটিতে। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে এলেনা ভেতরে প্রবেশ করলো। হেনরি, কি হলো হেনরি? ওইদিকে 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 কে কে? হেনরি, ওদিকে কেউ নেই। আমি তো কিচেনে গিয়েছিলাম জল খেতে। হেনরি আর কিছু বলতে পারল না।
তার দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। হেনরি, আমার দিকে তাকাও, আমার দিকে। কি হয়েছে তোমার, বলো। এলেনার কণ্ঠে উদ্বেগ। এক মুহূর্ত থেমে হেনরি চোখ কুঁচকে একটু ধাতস্থ হয়ে ধীরে ধীরে উঠে বসল খাটে। এলেনা, এলেনা, আমি আমি ঠিক জানি না কি দেখছি, কি ভাবছি। এই ফ্ল্যাটে আসার পর থেকে তোমার কি হচ্ছে বলো তো? এখানে কেউ আছে, এখানে কেউ আছে এলেনা। তাছাড়া ক্লারাকে আমি ওই আয়নায় দেখেছি। এলেনা এক দৃষ্টে তাকিয়ে রইল হেনরির মুখের দিকে। আমার মনে হচ্ছে ক্লারার মৃত্যুটা তুমি এখনো মেনে নিতে পারোনি। তোমার একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলা উচিত। চলো হেনরি, ডাইনিং রুমে চলো, তোমার একটা জিনিস দেখাবো। কি জিনিস? চলোই না আগে। দুজন উঠে ডাইনিং রুমে এলো। এলেনা একগুচ্ছ কাগজ নিয়ে এসে হেনরির সামনে রেখে বলল, দেখো, এগুলো ক্লারার ব্লাডি মেরি প্রজেক্টের নোটস। মনে আছে? মনে আছে ইন্সপেক্টর জ্যাক কি বলেছিলেন? যে ও শেষ কাজটা ব্লাডি মেরিকে নিয়ে করেছিল। হ্যাঁ, মনে আছে, কিন্তু ব্লাডি মেরিকে? আর এই কাগজে কি আছে? ক্লারার রিসার্চের কিছু খসড়া, কিছু টাইপ করা স্ক্রিপ্টের ছেঁড়া অংশ, আর কিছু হাতে লেখা নোট, খুব এলোমেলো। আই থিঙ্ক আসল স্ক্রিপ্টটা পুলিশের কাছে আছে। আমার একটু আগে ঘুম ভেঙে যেতে আমি জল খেতে বেরিয়েছিলাম, তখন একবার ওই ঘরে গিয়ে এগুলো ওই টেবিলের ওপর থেকে পেলাম। হেনরি কাগজগুলো এলেনার হাতে দিয়ে বলল, কি ব্লাডি মেরি? এলেনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, ব্লাডি মেরি ইংল্যান্ডের ইতিহাসে একজন কুখ্যাত রানী। তবে পুরো নাম মেরি টিউডর। ছোটবেলায় সে একজন রাজকন্যা ছিল, কিন্তু মেরির বাবা পরবর্তীকালে মেরির মাকে ত্যাগ করেন এবং মেরিকেও অবৈধ ঘোষণা করেন। রাতারাতি মেরিকে প্রাসাদ থেকে তাড়িয়েও দেওয়া হয়। এমনকি নিজের মায়ের মৃত্যুর পরেও তাকে মায়ের কাছে যেতে দেওয়া হয়নি। মেরির বাবা একের পর এক বিয়ে করেছিলেন এবং তিনি ফাইনালি নিজের উত্তরাধিকারী অর্থাৎ পুত্র সন্তান লাভ করেছিলেন। আর সেই জন্যই হয়তো রাজা মৃত্যুর আগে মেরিকে বৈধ ঘোষণা করেন। রাজার মৃত্যুর পর মেরি আশা করেছিলেন সে সরাসরি সিংহাসন পাবে, কিন্তু রাজা নিজের 9 বছরের ছেলেকেই সমস্ত রাজ্যের ভার অর্পণ করেন। হেনরি এতক্ষণ চুপ করে শুনছিল। এলেনা চুপ করে যেতেই সে বলল, তাহলে মেরি রানী কবে হলো? তুমি শুনলে চমকে যাবে হেনরি। আমি টিউডর বংশের ইতিহাস নিয়ে খুব ঘাটাঘাটি করেছি একসময়। আমি বলছি তোমায় ঘটনাটা। হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ড, 1553। সকাল 9টার ঘণ্টা বাজতেই কাসলের গ্রেট হলে জড়ো হলো প্রায় 100 জন কর্মচারী। রান্নাঘরের পরিচারিকা থেকে শুরু করে দারোয়ান, মালি, খাদ্য সংগ্রাহক, অশ্বারোহী সবাই এসে একজোট হলো সেখানে। কাসলের পূর্ব দিকের দেওয়ালে বড় ক্রুশ ঝোলানো রয়েছে, নিচে জ্বলছে কয়েকটা মোমবাতি। চারিদিকে গভীর নীরবতা। কিছুক্ষণের মধ্যেই লেডি মেরি তাদের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার প্রিয় মানুষজন, আমাদের বিশ্বাস, আমাদের আত্মার পরিত্রাণ, আমাদের সিদ্ধান্ত, আমাদের সুখ, শান্তি, আশা, ভরসা সব কিছুই গাঁথা আছে এক মহান ধর্মের মধ্যে। আমি কথা বলছি পবিত্র ক্যাথলিক ধর্ম নিয়ে। এই ধর্ম শুধু প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের কাজের মধ্যে, ন্যায়ের মধ্যে, দয়ার মধ্যে এবং ত্যাগের মধ্যে প্রকাশ পায়। পোপ, যিনি খ্রিস্টের প্রতিনিধি হিসেবে পৃথিবীতে বিরাজ করছেন, তিনিই আমাদের প্রকৃত পথপ্রদর্শক। রোমের পবিত্র আসন থেকে শুরু হয়েছিল আমাদের পরিত্রাণের পথ। সেন্ট ফ্রান্সিস অফ আসিসি আমাদের শিখিয়েছেন দারিদ্র্য বরণ করে ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করতে। পাপ করলেও অন্তর থেকে অনুশোচনা করলে ক্ষমা পাওয়া যায়, এটা একমাত্র ক্যাথলিক দর্শনেই সম্ভব। আমি চাই তোমরা প্রতিদিন ঈশ্বরের কাছে সকলের জন্য প্রার্থনা করো।
মনে রেখো, যেখানে ক্যাথলিক বিশ্বাস থাকে সেখানে আধ্যাত্মিকতা ও মানবতা কখনোই মরে না। মেরি এবার এক হাতে ক্রুশ তুলে ধরে বলল, ক্যাথলিকরা একদিন ঠিক মাথা তুলে দাঁড়াবে। আমি প্রতিজ্ঞা করছি, তোমাদের সঙ্গে, তোমাদের সাহায্যে আমি সেই দিন ফিরিয়ে আনবই। সেই প্রার্থনার সঙ্গে সঙ্গে উপস্থিত সকলেই একসাথে প্রার্থনায় কণ্ঠ মেলালো। মেরির ধর্মসভা শেষ হওয়ার সাথে সাথেই সভাস্থলের দরজায় উপস্থিত হলো রাজদূত। সে মেরির সামনে এসে মাথা নত করে বলল, লেডি মেরি, আমি জন, গ্রিনউইচ প্রাসাদ থেকে এসেছি। আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য। চারপাশে উপস্থিত সবাই নীরব হয়ে গেল। মেরি সামনে এগিয়ে এসে বলল, কি বার্তা এনেছেন আপনি? আজ সকালে ইংল্যান্ডের রাজা, আপনার সৎ ভাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনাকে রাজার শেষকৃত্যে যোগদান দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জনের কথা শেষ হতে না হতেই মেরি হালকা হেসে বলল, তা অনুরোধটা কে করেছেন? আপনাদের রাজাই তো মারা গেছেন। রাজ সিংহাসনের পরবর্তী উত্তরসূরি এই অনুরোধ জানিয়েছেন। মেরির মুখ থেকে হাসি মিলিয়ে গেল। পরবর্তী উত্তরসূরি মানে? রাজা মৃত্যুর আগে একটি উইল করে গিয়েছেন। সেখানে তিনি আপনার দুঃসম্পর্কের বোন লেডি গ্রেকে ইংল্যান্ডের সিংহাসনের ভার অর্পণ করেছেন। মেরি গভীর নিঃশ্বাস ফেলল, তারপর চোখ নামিয়ে শান্তভাবে বলল, বেশ, আমি যাব। জন সম্মানের ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বিদায় নিল। সে চলে যেতেই মেরির সমর্থকেরা চারিদিক থেকে ঘিরে ধরল মেরিকে। দেখেছেন, এখানেও রাজনীতির চাল দিয়ে গেল। রাজার মৃত্যুর পর তো সরাসরি আপনারই সিংহাসনে বসার কথা। আপনি তো বৈধ কন্যা, রাজার উত্তরাধিকারী, অথচ দূর সম্পর্কের একজনকে তুলে আনলো। এ অন্যায়। আপনাকে ছোট করার ষড়যন্ত্র এটা। আমরা কিছুতেই এই অনাচার মানব না। মেরির চোখে দৃঢ়তার ঝিলিক খেলে গেল। সে শান্ত কণ্ঠে বলল, আমি আগেই আন্দাজ করেছিলাম। তোমরা চিন্তা করো না, সময়ই বলবে কে আসল উত্তরাধিকারী। গ্রিনউইচ, ইংল্যান্ড, 1553। এডওয়ার্ডের শেষকৃত্য সমাপ্ত হয়েছে। চারিদিকে নীরবতা, বিষাদের ছায়া। লেডি গ্রে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেরি এগিয়ে গেল তার দিকে। মৃদু অথচ কঠোর কণ্ঠে বলল, সিংহাসন দখলের অনুভূতি কেমন গ্রে? আমি কিছুই জানতাম না। আমি কখনোই সিংহাসন চাইনি। আচ্ছা, যদি না চাও তাহলে তুমি নিশ্চয়ই খুশি হয়ে এই সিংহাসন প্রকৃত উত্তরাধিকারীর হাতে তুলে দেবে, কি তাই তো? আমি কি করে, মানে উইলে তো আমার নাম লেখা। স্যার গার্ডিনার, লেডি গ্রে এবং উপস্থিত সকলকে বুঝিয়ে বলুন তো, এই রাজ্যের আসল উত্তরাধিকারী কে? মেরির ডাকে স্যার উইলিয়াম গার্ডিনার, একজন প্রবীণ আইনজ্ঞ, এগিয়ে এসে বললেন, লেডি গ্রে, রাজা মৃত্যুর আগে একটা উইল লিখে আপনাকে উত্তরাধিকারী ঘোষণা করেন, তা সত্য, কিন্তু সেই উইল আইনগতভাবে ত্রুটিপূর্ণ ছিল। কি বলছেন আপনি? প্রথমত, কোনো রাজা মৃত্যুশয্যায় থাকাকালীন আইনসভার সম্মতি ছাড়া উত্তরাধিকার আইন পরিবর্তন করতে পারেন না। দ্বিতীয়ত, রাজা এডওয়ার্ডের মৃত্যুর পূর্বে করা উইলে আইনসভার অনুমোদন নেই, এমনকি কাউন্সিলেও স্বীকৃত হয়নি। তাই আইন অনুযায়ী প্রকৃত ও বৈধ উত্তরাধিকারী হলেন রাজকুমারী মেরি টিউডর। আসলে এতটুকু ছেলে কি আর আমার বাবার মতো পাকাপোক্ত কাজ করতে পারে?
পরিকল্পনাটা বেজায় কাঁচা ছিল, তাই না গ্রে? রাজপথ জুড়ে ছড়ানো হলো গোলাপের পাপড়ি, চারিদিকে করতালির শব্দে রাস্তা মুখরিত, জনতার ভিড় গর্জে উঠছে। অ্যাবের বিশাল কক্ষ আজ সাজানো হয়েছে নতুন রাজ অভিষেকের জন্য। ইংল্যান্ডের প্রথম রানী মেরি টিউডর। ধর্মযাজকদের মাথায় ভারী মুকুট, গলায় ক্রুশ পরে দাঁড়িয়ে আছেন তাঁরা। একপাশ দিয়ে ধীর পায়ে প্রবেশ করল মেরি। সকলের সামনে তার মাথায় উঠল রাজকীয় ক্রাউন। পুরো অ্যাবে গমগম করে উঠল ঘণ্টার ধ্বনি আর করতালিতে। 3 মাস পর রাজসভায় যাওয়ার আগে নিজের প্রিয় আয়নার সামনে বসে তৈরি হচ্ছিল ইংল্যান্ডের নতুন রানী মেরি। আয়নার দিকে তাকিয়ে নিজের মাথায় মুকুট তুলে নিয়ে নিজের প্রতিবিম্বের চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, এই মুকুট সহজে পাওয়া যায় না। কত অপমান, কত প্রতারণা, কত যন্ত্রণা পেরিয়ে আজ আমি রানীর আসনে বসেছি। কিন্তু এখানেই শেষ নয়। আমার এখনো 2টি দায়িত্ব রয়েছে। 1, এই রাজ্যে ক্যাথলিক বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর 2, খুব শীঘ্রই বিবাহ করে একজন সন্তান জন্ম দিয়ে ইংল্যান্ডের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমার সন্তানই হবে পরবর্তী উত্তরাধিকারী। এই সময় বিশ্বস্ত পরিচারিকা স্কারলেট ঘরে ঢুকে মেরিকে কুর্নিশ জানিয়ে বলল, কুইন মেরি, স্পেনের রাজদূত এসেছেন। স্পেনের? হ্যাঁ, তাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে স্কারলেট, তুমি যাও, আমি আসছি। রাজসভায় পৌঁছে মেরি স্পেনের রাজদূতের হাত থেকে চিঠি গ্রহণ করে মন্ত্রীর হাতে দিয়ে সেটা পড়তে বলল। মন্ত্রী চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। ইংল্যান্ডের মহামান্য রানী মেরির উদ্দেশ্যে, আমি স্পেনের রাজা। এই পত্র প্রেরণ করছি এক মহৎ উদ্দেশ্যে। আপনার সম্মানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমি আপনার সঙ্গে আমার পুত্রের বিবাহ প্রস্তাব করছি। আমার পুত্র আপনারই মতো রাজকীয় কর্তব্যে সম্পূর্ণ যোগ্য এবং আমাদের রাজপরিবার আপনাকে যোগ্য সম্মান দিতে সক্ষম। এই প্রস্তাবনার শর্তে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, আপনার রাজ্য সম্পূর্ণভাবে আপনারই নিয়ন্ত্রণে থাকবে। এই বন্ধনে আমাদের পুত্র রাজপতি হবেন ঠিকই, তবে ইংল্যান্ডের সার্বভৌম ক্ষমতা এবং প্রশাসনিক সত্ত্বাধিকার থাকবে কেবল আপনারই হাতে। আপনি যদি এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমাদের রাজদূতের হাতেই আপনার সম্মতিপত্র পাঠাতে পারেন। স্পেন সম্রাট। চিঠি পড়া শেষ হলে সকলেই মেরির দিকে দৃষ্টি নিবদ্ধ করল। মেরি গাণিতিক সমস্যার সমাধান করার ভঙ্গিতে চোখ বন্ধ করেছিল। তারপর চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে বলল, চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিন। ইংল্যান্ডের রানী এই প্রস্তাব সম্মানের সঙ্গে গ্রহণ করছেন। চিজউইক, ইংল্যান্ড, 2025। ভোরের আকাশে ধূসর আলো ছড়িয়ে পড়েছে। এলেনার মুখে ইংল্যান্ডের প্রথম রানী মেরির ঘটনা কিছুটা শুনলেও হেনরির মনে এখনো রয়েছে অস্বস্তির রেশ। চিন্তিত গলায় ও এলেনাকে বলল, সবই তো বুঝলাম, কিন্তু সবাই রানীকে ব্লাডি মেরি বলে কেন? আর এই ঘটনায় ক্লারা এমন কি দেখলো যে এই নিয়ে একটা এপিসোড বানাতে যাচ্ছিল? আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে তুমি ব্লাডি মেরি সম্পর্কে কিচ্ছু জানো না। আজ আমি ফিরে এলে তোমাকে বাকি ঘটনাটা বলবো, কেমন? সকাল সকাল না বেরোলে অনেকটা দেরি হয়ে যাবে পৌঁছোতে। তুমি কোথাও যাচ্ছ নাকি? রাতেই আমার বোনের মেসেজ এসেছিল। জানোই তো প্রেগনেন্ট। আজ সকালে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই ওর সঙ্গে একটু যেতে হবে। তুমি ফিরবে কখন? আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসব। হেনরি, এখন ভয় কেটেছে একটু? হেনরি জানালার ধারে গিয়ে বাইরে তাকিয়ে বলল,
দিনের আলো ফুটলে অন্ধকারের ভয় কেটেই যায়। সকাল থেকে এক নাগারে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। বিষণ্ণ আবহাওয়া যেন হেনরির ঘরের মধ্যেও ঢুকে পড়েছে। এলেনা বেরিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। হেনরি একাই ব্রেকফাস্ট করে সোফায় গা এলিয়ে টিভি চালালো। গতকাল রাতের সেই বিভীষিকাময় ঘটনাগুলোকে সে স্বপ্ন ও চোখের ভুল বলেই ধরে নিয়েছে। বেশ কিছুক্ষণ পর হেনরি টিভি বন্ধ করে দিল। নিজের ফোনটা হাতে নিয়ে ভাবল ভালো কোনো গান শুনবে, কিন্তু সার্চ বারে কোনো গানের নাম না লিখে মনের অজান্তেই লিখে ফেলল ব্লাডি মেরি ইনফরমেশন। ফোনের স্ক্রিনে এক এক করে ভেসে উঠল নানা তথ্য। এলেনা যা বলেছিল সবই মিলছে, কিন্তু এখানেই শেষ নয়। আরো গভীরে যেতে যেতে হেনরির চোখ আটকে গেল কিছু ভয়ানক তথ্যের উপর। গ্রিনউইচ, ইংল্যান্ড, 1554। স্পেনের যুবরাজ অর্থাৎ কুইন মেরির স্বামী রাজসভার অভিজাত সদস্যদের নিয়ে বসে আছেন কক্ষে। তাদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এরূপ অস্বাভাবিক ঘটনা সম্ভব হয় বলে জানা ছিল না কারোরই। লর্ড হাওয়ার্ড বললেন, প্রিন্স, একটা কথা জানার ছিল। বলছি, আপনি কি রানীর শরীরে সত্যি মা হওয়ার লক্ষণ দেখেছিলেন? প্রিন্স এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে উত্তর দিলেন, হ্যাঁ, তা দেখেছি। এমনকি মেরিকে এর আগে আমি কোনোদিনও এত হাসতেও দেখিনি। মা হওয়ার আনন্দে মেরি আমার সঙ্গে বসে আমাদের সন্তানের নাম পর্যন্ত ভেবে ফেলেছিল। কিন্তু হঠাৎ যে কি হলো! তাহলে শিশুটি মায়ের পেটের ভেতর থেকে কোথায় উধাও হয়ে গেল? জানি না, আমি সত্যি জানি না লর্ড। এমন অদ্ভুত ঘটনা কিভাবে ঘটা সম্ভব? সব শুনে স্যার বেডিংফিল্ড কড়া সুরে বললেন, রাজ পরিবারে তো গোড়া থেকেই গোলমাল রয়েছে। প্রিন্স, আপনাকে আবারও বলছি, ফিরে চলুন নিজের রাজ্যে। 1554 সালের শেষার্ধে ইংল্যান্ডের রানী মেরির জীবন যেন এক আশ্চর্য মোড় নিল। স্পেনের যুবরাজের সঙ্গে বিবাহের কয়েক মাসের মধ্যেই মেরির শরীরে মা হওয়ার লক্ষণ স্পষ্ট দেখা দিল। তার চেহারায় মাতৃত্বের ছাপ ফুটে উঠেছিল। এমনকি অভিজাত চিকিৎসকেরাও নিশ্চিত হয়ে বলেছিলেন মেরি মা হতে চলেছেন। রাজপ্রাসাদে আনন্দের হাওয়া বয়ে গিয়েছিল। রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল এই সুখবর। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। সময় যত গড়াতে লাগল, মেরির শরীরে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তার পেট ধীরে ধীরে আবার আগের মতো হয়ে গেল। ক্রমেই তার শরীরে গর্ভাবস্থার আর কোনো লক্ষণই রইল না। রাজ চিকিৎসকেরা বারংবার পরীক্ষা করে শেষ পর্যন্ত হতাশ গলায় জানালেন মেরির গর্ভে কোনো সন্তান নেই। সেই কথা জানাজানি হতেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল তীব্র আলোড়ন। গ্রিনউইচের পথে ঘাটে, চিপসাইডের বাজার থেকে শুরু করে সাউথওয়ার্কের তেমাথার মোড় পর্যন্ত শুধু একটাই আলোচনা, রানীর শরীরের ভেতর থেকে সন্তান হাওয়া হয়ে গেল কিভাবে। রাজপ্রাসাদেও ছড়িয়ে পড়েছে এই গুঞ্জনের রেশ। যেসব অভিজাত তার নিকটে থাকতেন তাদের চোখে মুখেও ফুটে উঠেছিল প্রশ্নচিহ্ন। মেরির নিজের মধ্যে শুরু হলো অন্তর্জ্বালা। যে মাতৃত্ব তার জীবনের লক্ষ্য ছিল, সেই আশাটাই যেন আজ হাওয়ায় মিলিয়ে গেল। নিজের ঘরে আয়নার সামনে বসে আছে মেরি। তার চোখ লাল, গাল বেয়ে অশ্রু গড়াচ্ছে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মৃদু স্বরে বলল, কেন ঈশ্বর, কেন আমার জীবনটা এমন করে লেখা হলো? জীবনের সব ক্ষেত্রেই কি লড়াই করতে হবে আমায়? আর যে পারি না, আমি আর পারছি না,
পারছি না। একটানা কাঁদতে কাঁদতে হঠাৎ মেরির মুখ কঠিন হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে আয়নায় দেখে বলল, আমি জানি কেন আমার সঙ্গে এসব হচ্ছে, কেন শাস্তি দেওয়া হচ্ছে আমায়। আমি বুঝতে পেরেছি, এখনো এই রাজ্যে বহু মানুষ ক্যাথলিক ধর্ম গ্রহণ করেনি। এদেশের পাপ, এদেশের অধার্মিকতাই আমার মাতৃত্বকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। না 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 না, আগে আমাকে আমার প্রথম দায়িত্ব শেষ করতে হবে। মেরি নিজের প্রধান সমর্থককে ডেকে বলল, রাজ্যে ঘোষণা করে দিন, ইংল্যান্ডের রানীর আদেশ, আগামী 1 সপ্তাহের মধ্যে এই রাজ্যের প্রত্যেককে ক্যাথলিক ধর্ম গ্রহণ করতে হবে। যদি কেউ এই আদেশ অমান্য করে কিংবা বিরোধিতা করে, তাহলে তার শাস্তি অনিবার্য। কুইন মেরির নির্দেশে ঘোষিত হল এক কঠোর রাজ আদেশ। রাজ্যের প্রতিটি পুরুষ এবং নারীকে ক্যাথলিক ধর্মে দীক্ষিত হতে হবে। প্রথম দিন কয়েকজন নির্বিবাদে ধর্ম পরিবর্তন করে নিল। তারপরেই শুরু হলো লড়াই। একদল ধর্মযাজক, সৈনিক এবং মেরির সমর্থকেরা নৃশংস অত্যাচার শুরু করল তাদের ওপর যারা এই ধর্ম গ্রহণ করতে চাইল না। কিছু মানুষকে হাত পা বেঁধে রাস্তায় ফেলে মারধর করা হলো, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু তবুও মুষ্টিমেয় মানুষ অবিচল রইল। এদের প্রতি মেরির সমর্থকেরা আরও নির্মম হল। মানুষ রাতের ঘুম হারিয়ে ফেলল। কুইন মেরি 1 সপ্তাহের মধ্যেই ব্লাডি মেরিতে পরিণত হল। পথে পথে মেরির উদ্দেশ্যে বিরোধী দল স্লোগান তুলল, সব খবরই আসছিল মেরির কানে। রাগে শোকে ততদিনে কুইন মেরি উন্মাদ হয়ে উঠেছিল। আর ঠিক তখনই সে একটা নৃশংস আদেশ জারি করল, যারা তার কথা মেনে নিজেদের ধর্ম পরিবর্তন করবে না তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হবে। তাই হলো। এক রাতে রাস্তায় টেনে হিঁচড়ে আনা হলো প্রায় 300 জন মানুষকে, যারা মেরির কথা মেনে নিজেদের ধর্ম ত্যাগ করেনি। বিশাল এক খোলা চত্বরে তাদের বাঁধা হলো। মেরি এসে দাঁড়ালো তার প্রাসাদের বারান্দায় এবং আদেশ করল সেই 300 জন মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হোক। মেরির সমর্থকেরা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে বন্দীদের জটলায় আগুন ধরিয়ে দিল। রাতের আকাশ কেঁপে উঠল সেই নিরীহ মানুষগুলোর চিৎকারে। আর সেই আর্তনাদের মধ্যে একটা বিকৃত হাসির শব্দ শোনা গেল। মেরি পাগলের মতো হাসছিল আর বলছিল, ব্লাডি মেরি, তাই না? এসে গেছে তোমাদের ব্লাডি মেরি, তোমাদের মতো পাপীদের ধ্বংস করতে। সেই রাতেই ইংল্যান্ডে প্রায় 300 জন মানুষের দেহ পুড়ে ছাই হয়ে মিশে গেল ব্লাডি মেরির প্রাসাদ চত্বরে। আগুন নিভে যাওয়ার পরেও বাতাসে ভেসে চলেছে পোড়া চামড়ার গন্ধ আর ভয়াবহ এক রাতের স্মৃতি। এই অভিশপ্ত রাতই কুইন মেরিকে ইংল্যান্ডের ইতিহাসে ব্লাডি মেরি রূপে চিহ্নিত করল। 1557 সালের কথা, যখন বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো নিজের গর্ভে সন্তান ধারণের সুখবর পেল রানী মেরি। তার শরীরে ধরা পড়ছিল স্পষ্ট লক্ষণ। মেরির মুখে দীর্ঘদিন পর হাসি ফুটেছিল, কিন্তু কয়েক মাস পর আবারও ঘটল সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি। মেরির শরীর থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল মাতৃত্বের লক্ষণ। চিকিৎসকেরা এসে মেরির শারীরিক লক্ষণ পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেই এক কথা জানিয়ে দিলেন, তার গর্ভে কোনো সন্তান সম্ভবা হওয়ার লক্ষণ নেই। চারিপাশে শুরু হলো গুঞ্জন, ফিসফাস, তাচ্ছিল্য, অবজ্ঞা। ঈশ্বর মেরিকে ক্ষমা করেনি। ক্ষমা করবেনই বা কেন?
যে নারী শত শত নিরপরাধ মানুষকে আগুনে পুড়িয়ে মারতে দ্বিধা করেনি, তার গর্ভ কিভাবে আশীর্বাদিত হবে? ঠিক বলেছ, এই হলো ঈশ্বরের ন্যায় বিচার। কি রাক্ষসী মেয়ে, 2 সন্তানকে পেটের মধ্যে বেমালুম হজম করে ফেললো। মা নয় তো, যেন শয়তান। ও কুইন মেরি না আমাদের, ও হলো মানুষের রক্ত খেকো ব্লাডি মেরি। মেরির স্বামীও শেষ পর্যন্ত এই দুর্গন্ধময় পরিস্থিতির ভার বইতে না পেরে চুপচাপ নিজের দেশে ফিরে গেলেন। নিজের স্ত্রীর উন্মত্ততা, রাজ্যবাসীর অস্থিরতা, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। মেরি নিজেকে নিজের ঘরেই বেশিরভাগ সময় বন্ধ করে রাখত। নিজের প্রিয় আয়নার সামনে বসে একটা মোমবাতি জ্বালিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকত। দিনরাত সেখানে বসে থাকতে থাকতে একসময় ফিসফিস করে বলতো, এই আয়না, এই আয়না, তোর কাছে কি আমার বাচ্চাগুলো আছে? দে না, দে না ফিরিয়ে। ওরা তো আমার সন্তান, ইংল্যান্ডের ভবিষ্যৎ। দে বলছি ফিরিয়ে, দে বলছি শয়তান আয়না, দে ফিরিয়ে দে। শেষ পর্যন্ত মেরি সুস্থ হল না। মানসিক যন্ত্রণায় জর্জরিত রানী মেরি 1558 সালে নিজের অন্ধকার কক্ষে নিজের আয়নাকে সাক্ষী রেখে নিঃশব্দে মৃত্যুবরণ করল। চিজউইক, ইংল্যান্ড, 2025। ব্লাডি মেরি নিয়ে যা যা তথ্য হেনরির ফোন স্ক্রিনে ভাসছিল, সেসব পড়তে পড়তে ওর বুকটা কেঁপে কেঁপে উঠেছিল। হেনরি কল্পনাও করে উঠতে পারেনি ইংল্যান্ডের ইতিহাসে এমন এক নৃশংস রানীও ছিলেন। এবারে হেনরির চোখ আটকে গেল কিছু লাইনে, যেখানে লেখা আছে, ব্লাডি মেরি মৃত্যুর পরও মুক্তি পায়নি। রাত 3টে থেকে 3:30-এর মধ্যে তার জন্ম হয়েছিল। আজও সেই সময় তাকে আয়নার দিকে তাকিয়ে ডাকলে তার থেকে সাড়া পাওয়া যায়। হেনরির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সে পড়ে চলল, রাত 3টের পর অন্ধকার ঘরে মোমবাতির আলোতে আয়নার সামনে দাঁড়িয়ে যদি বলা হয়, ব্লাডি মেরি, আই স্টোল ইয়োর বেবি, তবে সে ফিরে আসে নিজের সন্তানকে নিতে। অনেকেই মজার ছলে এবং বিষয়টাকে অবিশ্বাস করে ব্লাডি মেরিকে ডেকে এনেছে, কিন্তু তাদের মধ্যে কেউই আর বেশি দিন বাঁচেনি। অনেকে অনুমান করে ব্লাডি মেরিকে ডাকার পর যদি তার সন্তান তাকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আয়নায় যে মেরিকে দেখেছে, মেরি তাকে নির্মমভাবে হত্যা করে। যারা ব্লাডি মেরিকে সচক্ষে দেখেছে, তাদের বাঁচিয়ে রাখা এক প্রকার অসম্ভব বলে দাবি করেছেন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা যারা মারা গেছেন, তারা জানিয়েছিলেন মৃত্যুর পূর্বে তারা একজন সাদা গাউন পরিহিতা নারীকে দেখতে পেত, যার সারা গায়ে লেগেছিল রক্ত, আর সে ডান হাতে ধরে থাকত এক টুকরো ভাঙা কাঁচ। এতটুকু পরে হেনরি নিজের ফোনটা সোফার এক পাশে ছুঁড়ে ফেলে দিল। নিজের মনেই বলল, তবে কি ক্লারাও ব্লাডি মেরিকে, তাই কি বন্ধ ঘরে ক্লারাকে ওই অবস্থায় পাওয়া গিয়েছিল? হ্যাঁ, সেটাই হবে। না হলে ওইভাবে বন্ধ ঘরে কে ক্লারাকে হত্যা করবে? কিন্তু আমিও তো এসে থেকে এরকম কাউকেই দেখতে পেয়েছি, কিন্তু আমি তো ব্লাডি মেরিকে ডাকিনি। তাহলে না না না, আমাকে এই ফ্ল্যাট ছেড়ে বেরোতেই হবে। এখনই বেরোতে হবে, এখনই। ঠিক তখনই বুক ফাটা যন্ত্রণায় নারী কণ্ঠের হাহাকার ভেসে এলো বেডরুম থেকে। হেনরির সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো। ঘরের দিকে তাকিয়ে হেনরি দেখল, পুরো ঘর অন্ধকার হলেও কোথাও থেকে যেন একটা সাদা ধোঁয়াটে আলো সেখানে খেলা করছে। হেনরি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে এগিয়ে গেল ঘরের দিকে। ঘরে প্রবেশ করে হেনরি দেখল সাদা আবছা আলোটা আসছে ঘরের কোণে রাখা সেই বড় আয়নাটা থেকে।
হেনরি আয়নার সামনে এসে থমকে গেল। আয়নায় তার নিজের ছবি দেখা যাচ্ছে না, বরং সেখানে দেখা যাচ্ছে এক সম্পূর্ণ আলাদা একটি ঘর। সেই ঘরের মাঝখানে আরও একটি আয়না রাখা আছে। সেই আয়নার সামনে বসে একজন নারী মূর্তি ওর দিকে পিঠ দিয়ে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার পরনে রয়েছে সাদা গাউন। মেয়েটি মাথা নিচু করে কাঁদছে, তাই মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ মেয়েটি কাঁদতে কাঁদতে মুখ তুলে চাইল। তার সামনে রাখা আয়নায় ফুটে উঠল তার প্রতিবিম্ব। তার লাল চোখ আর কাঁপতে থাকা ঠোঁটে জমেছিল অসীম যন্ত্রণা, ক্ষোভ ও উন্মাদনা। নিজের কাঁপতে থাকা হাত তুলে চোখের জল মুছে সে বলল, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কিন্তু কিন্তু আমি যে মরতে চাই না। আমি কিছু চাই না। আমি রাজত্ব চাই না, আমি মুকুট চাই না, আমি ক্ষমতা চাই না। আমি চাই আমার সন্তানদের চাই। আমার সন্তানদের চাই। সে নিজের পেটে হাত বুলিয়ে বলল, আমার পেটের ভিতর থেকে ওদের কেউ চুরি করেছে। মরে গেলেও ওই চোরকে আমি খুঁজে বের করব। তারপর তার থেকে উদ্ধার করব আমি আমার সন্তানদের। আমি লুকিয়ে থাকবো, এরকম আয়নার ওপারে আমি লুকিয়ে থাকবো। যতক্ষণ না আমার সন্তানদের ফিরে পাচ্ছি, ততক্ষণ আমি মুক্তি গ্রহণ করব না। কথা শেষ করে সে উন্মাদের মতো হেসে উঠল, এক প্রকার বিকৃত কান ফাটা হাসি। তার পর মুহূর্তেই সেই হাসি থেমে গিয়ে সে আবার কান্নায় ভেঙে পড়ল। পরক্ষণেই নিভে গেল হেনরির সামনে রাখা আয়নার ভিতরকার সাদাটে আবছা আলো। ডাইনিং রুমের আলোটাও যেন হঠাৎ করেই নিভে গেল। পুরো ফ্ল্যাটে ছেয়ে গেল ঘুটঘুটে অন্ধকার। হেনরি নিজের দম বন্ধ করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। ভয়ে ওর বুক কেঁপে উঠছে। সে দেখল কেউ যেন জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে ওর দিকেই এগিয়ে আসছে। মোমবাতির কম্পমান আলোর শিখা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকেই। মোমবাতির আলোয় সেই ছায়ামূর্তির মুখ ফুটে উঠল হেনরির চোখের সামনে। ক্লারা! হেনরির সামনে দাঁড়িয়ে আছে ক্লারা, একদম স্বাভাবিক, জীবন্ত অবস্থায়। হেনরি জানে ও যা দেখছে সেটা বাস্তব হতে পারে না। ক্লারা মারা গেছে, ক্লারার মৃতদেহও দেখেছে, এমনকি ক্লারার শেষ কৃত্যেও সে গিয়েছিল। তাহলে এখন ওর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে কে? তুমি এখানে কেন এলে হেনরি? ও আর তোমায় ছাড়বে না। কে আমাকে ছাড়বে না? ব্লাডি মেরি। কিন্তু আমি তোকে কোনোদিনও ডাকিনি, তাহলে ও আমার ক্ষতি। আমি ডেকেছিলাম, আমি ভুল করে ডেকে ফেলেছিলাম ওকে। একবার যে স্থানে ব্লাডি মেরি আসে সেই স্থান থেকে সে আর ফিরে যায় না, সেখানেই থেকে যায়। কোথায় থেকে যায়? ক্লারার দৃষ্টি চলে গেল আয়নার দিকে। হেনরিও সেদিকে তাকালো। আয়নায় তখন হেনরির ভয়ার্ত মুখ স্পষ্ট, কিন্তু ক্লারাকে সেখানে দেখা যাচ্ছে না। হেনরি আবার ক্লারার দিকে ফিরে তাকাতেই চমকে উঠল। ওর সামনে হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে কান এঁটো করা হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে অন্য এক নারী মূর্তি, ব্লাডি মেরি। তার ডান হাত শূন্যে উঠতেই হেনরি খেয়াল করল তার হাতে ধরা আছে ধারালো এক কাঁচের টুকরো। বিকৃত কণ্ঠস্বরে হেনরির দিকে নিজের জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে সে প্রশ্ন করল, তুমি কি আমার বাচ্চাদের ফিরিয়ে দিতে পারবে? হেনরি কাঁপতে কাঁপতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল। নারী মূর্তিটি এবারে ভয়ানক চিৎকার করে বলল, Then you deserve to die. না!
হেনরির বুক ফাটা আর্তনাদে কেঁপে উঠল রোজ হিল অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নাম্বার 3C। রাত 10টা। ইন্সপেক্টর জ্যাক হাঁটু গেড়ে বসে আছে হেনরির মৃতদেহের সামনে। হেনরিও ক্লারার মতোই এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার। ক্লারার মতোই হেনরির গলায় গাঁথা রয়েছে একটা ধারালো কাঁচের টুকরো, শরীর জুড়ে অজস্র কাটাকুটি দাগ। যেভাবে ক্লারাকে খুন করা হয়েছিল আজ সেইভাবেই সেই ফ্ল্যাটেই একই কায়দায় হত্যা করা হয়েছে হেনরিকে। ফ্ল্যাটের মূল সদর ভিতর থেকে বন্ধ ছিল। সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা গেছে হেনরির মৃত্যুর সময় কেউ ফ্ল্যাটে প্রবেশ করেনি। সকালবেলা এলেনা বেরিয়ে গিয়েছিল, সে ভিড়েছে সন্ধেবেলা। অনেকক্ষণ ধরে সাড়া না পেয়ে সে পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে উদ্ধার করে হেনরির মৃতদেহ। স্যার, পুরো ফ্ল্যাটে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, চুরি ডাকাতিও হয়নি। সোফার ওপর থেকে ভিকটিমের ফোনটা পাওয়া গেছে। সেখানে লাস্ট সার্চ হিস্ট্রি দেখে বোঝা যাচ্ছে ভিকটিম মৃত্যুর আগে ব্লাডি মেরি নিয়ে রিসার্চ করছিল। জ্যাক ভ্রু কুঁচকে তাকালো রিচার্ডের দিকে। মাই গুডনেস, কি বলছো? এও মরার আগে ব্লাডিমিরির ইতিহাস ঘাঁটছিল? ইয়েস স্যার। এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল ইন্সপেক্টর জ্যাক। বলতে লজ্জা করছে রিচার্ড, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই খুনগুলো কোনো মানুষ করেনি। আমারও তাই মনে হচ্ছে স্যার। কিন্তু রিপোর্টে তো আর অলৌকিক কিছু আমরা লিখতে পারবো না, তাই এখন অযথাই নিয়ম মেনে তদন্ত করতে হবে। কিন্তু মিলিয়ে নিও রিচার্ড, সবশেষে এই কেসেরও কোনো সমাধান হবে না। 5 বছর পর সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। রোজ হিল অ্যাপার্টমেন্টের করিডোর ধরে ফ্ল্যাট নাম্বার 3C এর দিকে এগিয়ে আসছে মিস্টার জর্জ হ্যামন্ড। এই অ্যাপার্টমেন্টের ম্যানেজার, তার সঙ্গে রয়েছে এক গ্রিক দম্পতি, থিওডোরোস ম্যানোস ও ক্যালিস্টা ম্যানোস। ক্যালিস্টার কোলে রয়েছে 1 বছরের গোলগাল মিষ্টি মেয়ে। জর্জ ফ্ল্যাটের দরজা খুলে দিল। ভিতরে ঢুকে ক্যালিস্টা চারপাশটা দেখে একটা হাঁফ ছেড়ে বলল, খুব সুন্দর জায়গা মিস্টার জর্জ। থিও, আমি একটু বেডরুমে যাচ্ছি, দোলনাটা সেট করে মেয়েটাকে শুইয়ে দিতে হবে। ক্যালিস্টা বেডরুমে চলে গেল। থিওডোরোস বিস্ময় মিশ্রিত স্বরে জর্জকে বলল, বিশ্বাসই হচ্ছে না, এত কম দামে এইরকম একটা ফ্ল্যাট, তাও এরকম পস এলাকায়। এই ফ্ল্যাট এখন থেকে আপনাদের। কোনো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আর একটা কথা বলি, পুরনো কিছু গল্প গুজব শুনতে পাবেন, কিন্তু ওসবে পাত্তা দেবেন না, কেমন? আমরা গ্রিস থেকে এখানে এসেছি কর্মসূত্রে, গুজবে কান দিতে নয়। ঠিকই বলেছেন মিস্টার থিওডোরাস। এই নিন ফ্ল্যাটের চাবিটা, ধরুন। আমি নেব না, চাবিটা বরং আপনি আমার স্ত্রীর হাতে দিন। ক্যালিস্টা, একবার বাইরে এসো। ক্যালিস্টা শিশুটিকে দোলনায় শুইয়ে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। দোলনায় শুয়ে থাকা ছোট্ট বাচ্চাটি মিষ্টি শব্দ করে হাসতে হাসতে দুহাত নাড়িয়ে খেলছিল। হঠাৎ দোলনাটা নিজে থেকেই আস্তে আস্তে দুলতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য হাত সেটাকে ঠেলছে। বাচ্চাটি খিলখিল করে হাসছে আর তাকিয়ে আছে ওপরের দিকে, যেন সে কাউকে সেখানে দেখতে পাচ্ছে। কে সেই অদৃশ্য অশরীরী? ব্লাডি মেরি নয় তো? আজ নেড়াপোড়া, আগামীকাল শুভ দোলযাত্রা। সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা অঙ্কিতা ঘোষের কলমে আরবান লিজেন্ড ভৌতিক রহস্য কাহিনী ব্লাডি মেরি। কাহিনীটি শুনে ভালো লেগে থাকলে কাহিনীটি হাইপ করার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার
বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে কণ্ঠদানে রয়েছে গল্প পাঠে সায়নদেব ব্যানার্জি ও অভিক সাহা, ব্লাডি মেরির ভূমিকায় মধুশ্রী, মেরির ছোটবেলার ভূমিকায় প্রদীপ্তা। অন্যান্য চরিত্রে অংশগ্রহণে বর্ণিশা, সৌরভ, প্রত্যয়, মৈনাক, প্রভাকর, বর্ণালী, দেবস্মিতা, তাপস, প্রিয়নাথ, রাজ, দীপ্তদীপ, সাগর নীল, ঈশিকা, রাত্রি, শুভস্বপ্না, শ্রী ও অঙ্কিতা। গল্পটির নাট্যরূপ তুহিন। সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? আয়নার ওপারে থাকা সেই ছায়া কি তোমার মনেও শিহরণ জাগালো? কমেন্টে অবশ্যই জানিও। আজ এটুকুই, তবে যাওয়ার আগে আবারও জানাই, আগামীকাল তোমাদের দোল খুব ভালো কাটুক। সাবধানে রং খেলবে, আর রঙের এই আনন্দ যেন তোমার জীবনের সমস্ত অন্ধকারকে ঢেকে দেয়। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি আগামী সোমবার তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।